আমরা তো পড়াশোনা করছি, তো পড়াশোনা করছি শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস নেই, আমরা অনেক কিছু সাবজেক্ট পড়ি তো। তাহলে এতগুলো সাবজেক্ট যদি আমরা মুখস্থ করার চেষ্টা করি তো বিপদ আছে, ঠিক আছে? তো এই জন্য মুখস্থ বিদ্যা থেকে বাইরে এসে নিয়ে যদি আমরা ওই জায়গাটা একটু বুঝে নিয়ে পড়ি, কিভাবে বুঝে পড়বে সেই ব্যাপারটাই আমরা। তাহলে আমাদের এখন টপিকটা আছে পড়া সহজে মনে রাখা মুখস্থ ছাড়াই। মুখস্থ করব নাই, কিন্তু পড়াটাকে আমরা মনে রাখব, দরকারের সময় যেমন আমরা উত্তরটা ঠিকঠাক করতে পারি, ঠিক আছে? তো আমরা এই উদাহরণটা নেওয়ার জন্য একটা ইতিহাস বইয়ের 3 নম্বর চ্যাপ্টারটাকে দেখছি। 3 নম্বর চ্যাপ্টার বলা আছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, ঠিক আছে? তোমাদের অনেক সময় হতে পারে কোনো একটা বানান বুঝতে পারছো না, কোনো একটা বানান উচ্চারণ করতে পারছো না, তোমরা কি করবে, একটা সাদা খাতাতে বা উল্টানা খাতাতে চ্যাপ্টার বা পাতা নাম্বার আর ওই ওয়ার্ডটা টুকিয়ে রাখবে, এবং তোমরা যখন সুযোগ পাবে তোমাদের থেকে উঁচু ক্লাসের কারোর কাছে বা স্যারের কাছে জিজ্ঞেস করবে যে প্রতিষ্ঠা মানে কি। প্রতিষ্ঠা মানে জানো সবাই কি বলো তো? প্রতিষ্ঠা মানে ওই জায়গাটা স্থায়িত্ব আসা, ঠিক আছে? এটাকে বলা হয় প্রতিষ্ঠা। তো বলা আছে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ, দেখো এই ব্রিটিশ কথাটা বলতে বলতে ইংরেজ ব্যাপারটা আসছে না মাথায়, তো মাথাকে ঢুকতে দিতে হবে, মাথাকে ঢুকতে দাও। ব্রিটিশ মানেই ইংরেজ ব্যাপারটা আসছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার নাম ছিল? ওই ইংরেজদের যে কোম্পানিটা ছিল বা যে সংস্থাটা ছিল তার নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। বণিক কাদেরকে বলে জানো? বাণিজ্য করে, মানে কেনা বেচা করে, কিছু কিনে কিছু বিকে, তাদেরকে বলে বণিক। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ছিল? একটা বণিক সংস্থা ছিল। সংস্থা মানে ওদের একটা ইউনিটি ছিল, অনেকজন মিলাই নিয়ে ওই সংস্থাটা চালাইতো। কি নাম ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে এইখান থেকে দেখো কি কি প্রশ্ন হতে পারে। ব্রিটিশ, দেখো লাইনটা আরেকবার পড়ছি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। তাহলে এখান থেকে বলতে পারে প্রশ্ন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসলে কি ছিল? কি বলবো? বণিক সংস্থা। এবারে বলা হতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোথাকার ছিল? ব্রিটিশ। কারা ছিল? ব্রিটিশরা। আচ্ছা, যদি বলা হয় ব্রিটিশদের বণিক সংস্থাটির নাম কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বলো না এখান থেকে যটা প্রশ্ন আসবে এই লাইনটালে আর আমাদের আটকিব কি? আমরা মুখস্থ করলাম? মুখস্থ করি নাই। এইটাকে মনে রাখার জন্য কি করবে, যখনই এই জিনিসটা লাইনটা পড়বে বুঝে বুঝে পড়বে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। বণিক সংস্থা মানে তোমাকে সঙ্গে সঙ্গে ভেবে নিতে হবে যে ইংল্যান্ড থেকে কিছু লোক আসে নিয়ে আমাদের দেশে কিছু বিকছে, কিছু কিনছে। এই কোম্পানিটার কি নাম? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি মুখস্থ করতে হলো? পরের লাইনটা দেখছি, ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা কতকগুলি ঘাঁটি তৈরি করেছিল। তো ভারতের উপমহাদেশে, ভারতে এসে নিয়ে বিভিন্ন জায়গাতে তারা ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটি মানে তো বুঝতে পারছো যে জায়গা, বিভিন্ন জায়গায় তারা মানে তাঁবু দিয়ে ওইখানে থাকবো আর ওইখান থেকে বিজনেস করব, এই ব্যবস্থাটা শুরু করেছিল। সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ। কোথায় ছিল? একটা মাদ্রাজ, বোম্বাই ও কলকাতা। তাহলে তিনটা নাম আমরা জানলাম, মাদ্রাজ, বোম্বাই, কলকাতা। তিন জায়গাতে ওরা ঘাঁটি বেঁধেছিল। কিসের জন্য? বাণিজ্য করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কালক্রমে তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল। এই তিনটা জায়গাকে নিয়ে তারা কি করেছিল? ব্রিটিশ প্রেসিডেন্সি একটা সিস্টেম তৈরি করেছিলেন। 1611 ও 1612 খ্রিস্টাব্দে যথাক্রমে মসুলিপট্টনম ও সুরাটকে ঘাঁটি করে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলতে থাকে। 1611-12 খ্রিস্টাব্দে কী করলো? আরও দুটা তৈরি করলো। পরে 1939 খ্রিস্টাব্দে মাদ্রাজে একটি বাণিজ্যিক ঘাঁটি বানায় কোম্পানি, আবার মাদ্রাজে আরেকটা বানাইলো। মাদ্রাজ পট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গও বানায় ব্রিটিশ কোম্পানি। এরা কি বানাইলো? দুর্গও বানাইলো। দুর্গ মানে জানো তো?
দুর্গ মানে একটা বিল্ডিংয়েই ভাবো, সেখানে কিন্তু অস্ত্র শস্ত্র ওরা রাখতে পারে নিজের সুবিধার্থে। তো এইভাবে কি করলো, দুর্গ বানাইলো। মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতের বিরাট অংশ পড়েছিল। মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতের অনেকটা অংশ পড়েছিল ওই এলাকাটাতে। আজকের তামিলনাড়ু, নাম শুনেছেন না তামিলনাড়ু, কেরালা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক ও দক্ষিণ উড়িষ্যার বেশ কিছু অঞ্চলও মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত এইগুলা ছিল। তোমাদের ভারতের ম্যাপ আছে, তাহলে ম্যাপ থাকলে তখন তুমি ম্যাপের মধ্যে একবার এইগুলা দেখে নিবে যে এইগুলা কোনটা কোথায় পড়ছে, এই রিডিং পড়ার সঙ্গে সঙ্গে। তাহলে তোমার বলানো জিনিসটা আপনিই খেয়াল থাকবে কেন, যে কোনখানে কোনখানে ঘাঁটিগুলা ছিল, কোনখানে ইংরেজরা এসে প্রথমে বাসস্থান তৈরি করেছিল। এই প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল। কটা ছিল প্রশাসনিক কেন্দ্র? দুটা। গ্রীষ্মকালে ওটাকামুন্দ ও শীতকালে মাদ্রাজ। গ্রীষ্মকালে ওটাকামুন্দ এবং শীতকালে মাদ্রাজ, এই দুটো জায়গাতে ওরা প্রশাসনিক সিস্টেমটাকে চালাইতো। প্রশাসনিক মানে আইনগত, বুঝতে পেরেছ? এইরকম যদি বুঝে বুঝে রিডিং পড়ো এবং যে যে পয়েন্টগুলো মনে ভাবছো যে এইটা আমার আগামী দিনে কাজে লাগবে, ওইটাকে খাতাতে এক লাইনে উঠাই রাখবে। এইটাকে বলা হয় ওয়ান লাইনার। কি বলা হয়? ওয়ান লাইনার। তাহলে চ্যাপ্টার ওয়াইজ যদি আমরা এইভাবে ওয়ান লাইনার বানাই, আর পরীক্ষার আগে যদি তুমি খাতাটা একবার রিডিং দিয়ে দাও, বলো না গোটা বইটার সব তোমার আওতায় চলে আসবে কেন নেই। কিন্তু কি করতে হবে, প্রথমে ফার্স্ট হচ্ছে তোমাকে বুঝে বুঝে রিডিং পড়া। রিডিং সবাই পারো পড়তে? ভেরি গুড। রিডিং বুঝে বুঝে পড়লে, আর রিডিং পড়া যখনই হয়ে গেল তখন তুমি খাতাতে ওয়ান লাইনার বানালে, ঠিক আছে? এবারে ওয়ান লাইনার বানালে আর সেইটাকে মাঝে মাঝে কখনো কখনো একবার দুবার তোমাকে পাল্টাই নিয়ে একবার রিভিশন দিতে হবে। আর কিছু করার দরকার হবে না। গোটা বইয়ের কোনো প্রশ্নের উত্তরে আটকিবে তোমরা? কোন সাবজেক্টের প্রশ্নে আটকিবে? ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সব পারবে। অঙ্কটাকে একটু আলাদা প্রসেসে শেখা হবে, সেটা পরে আমরা দেখে নিব। বুঝতে পেরেছ? তাহলে রিডিং পড়া যটা বই আছে, কোন কোন বই আছে রিডিং পড়তে কুলাই বলো? ইতিহাস, ভূগোল, বাংলা, পরিবেশ। ইংরেজিটাও কিন্তু রিডিং পড়ার সময় ওই পদ্ধতিটাকে কাজে লাগাবে। সাথে কি করবে, ইংরেজিতে একটা বাড়তি কাজ করতে হবে, ওয়ার্ডটার মানেটা পাশে পাশে লিখে রাখবে, যেটা নাই জানা পাবে। তুমি একটা ইংরেজি বই যখনই খুলবে, ধরো আমি একটা ইংরেজি বই তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ইংরেজি বই, ঠিক আছে? তাহলে এই ইংরেজি বইটা যখনই আমি খুললাম, এই ইংরেজি বই আমি যে কোনো একটা প্রশ্ন পড়ছি, হ্যাঁ না? তাহলে যে কোনো একটা প্রশ্ন যদি পড়ি, তো সেইটার গোটা লাইনটার সব ওয়ার্ড জানি না, এটা তো নাই হবে, একটা দুটো নাই জানতে পারি। যেমন যদি বলি ক্লিয়ারলি মানে তো জানি আমরা পরিষ্কার বা একদম স্পষ্টভাবে, ইন্ডিয়া নিডস টু হ্যাভ মিলিটারি ফোর্স। ইন্ডিয়া মানে ভারত, নিডস মানে প্রয়োজন ছিল, টু হ্যাভ ইংরেজিটাও যখন পড়বে দু একটা ইংরেজি ওয়ার্ড পাবে, দেখবে যে ওয়ার্ডটা তুমি মানে জানো নাই। যেটা জানো সেটা ঠিক আছে, যেটা নাই জানো সেটাকে খাতায় লিখবে, আর তার বাংলা মানেটা তুমি লিখে নিবে। যদি কোথাও কোনো করতে না পারো, তখন ডিকশনারি রাখা আছে, ওইখান থেকে দেখে হলো ইংরেজি। এই তুমি যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে সব ইংরেজির বাংলাগুলো যদি জানে গেলে, পরের ক্লাস উঠবে ওই ক্লাসে জানলে, তখন দেখবে তোমার তথ্য ভাণ্ডার তৈরি হবে। তারপরে না তোমরা মানে ইংরেজিতে কথাও বলতে পারবে। তবে সেটা করার জন্য কি করতে হবে, তোমার টেক্সট বুকে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর মিনিংগুলোকে 5টা 10টা গোটা দিনে বেশি নাই, 5টা 10টাই পাবে। তুমি যদি একটা পাতা পড়ো, তো একটা পাতাতে যদি 200টা ওয়ার্ড থাকে, কটা? 200টার মধ্যে দেখা পাবে তুমি 12টা বা 15টা ওয়ার্ডের মানে নাই জানো, বাকি সব জানবে। ইজ মানে জানো নাই, আই মানে জানো নাই, ইউ মানে জানো নাই, দুই একটা ওয়ার্ড পাবে যেটা নাই জানো, তো সেটা সেদিন শিখে নিবে। তাহলে এইভাবে শিখতে 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 দেখা পাবে তোমরা যখন মাধ্যমিক বা এইচএস যাবে, ততক্ষণে অনেক কিছু শিখে যাবে। তাহলে এইভাবে তোমরা সব সাবজেক্টগুলোকে পড়াটাকে শুরু করে দাও, তারপর দেখবে পড়াশোনাটা কত ভালো লাগবে। বুঝতে পারা গেছে?